আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদুল এক্সাম প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা এসএসসি বিগত সালে আসা কিছু উল্লেখযোগ্য বোর্ড কোশ্চেন সলভ করব। সো রাইট ফর্ম অফ ভার্ব এর বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে অবশ্যই আমাদেরকে এর কাজ কি সেটা জানতে হবে। এখানে আমাদের ব্র্যাকেটে থাকা ভুল ভার্বগুলোকে সঠিক ফর্মে নিয়ে আসতে হবে। সো আমাদের অনেকেরই নিয়মকানুন জানা থাকা সত্ত্বেও আমরা ভার্বগুলোকে সঠিক ফর্মে নিয়ে আসতে পারি না। এর কারণ হচ্ছে যে সঠিক ফর্মটাই আমাদের জানা থাকে না। তাহলে অবশ্যই আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে ভার্বের সঠিক ফর্ম 3টা ফর্ম বাংলা অর্থ সহকারে জানা থাকতে হবে। সেই সাথে আমাদেরকে জানতে হবে যে ভার্বগুলো টোটাল কয়টা ফর্ম রয়েছে। ভার্বের ফর্ম রয়েছে টোটাল 5টা। একটা হলো বেস ফর্ম, একটা হলো এস বেস ফর্ম, একটা হলো V2, তারপর V3 অ্যান্ড লাস্ট হচ্ছে আইএনজি ফর্ম। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। শুরুতে আমরা দেখব রাজশাহী বোর্ড 24-এ আসা একটা কোশ্চেন, যেখানে প্রথম অংশে বলা হচ্ছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স বি ফুল অফ হার্ডশিপ। দ্যাট মিন্স আমাদের কৃষকদের জীবন কষ্টে ভরা। সো এখানে আমরা কাকে চেঞ্জ করব? আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পরে ব্র্যাকেটে দেওয়া আছে বি, অর্থাৎ বি কে চেঞ্জ করব। এবার বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? অ্যামিজার অথবা ওয়াজার। সো হোয়েন টু ইউজ অ্যামিজার অ্যান্ড হোয়েন টু ওয়াজার, কখন কোনটা ব্যবহার করতে হয়। যদি সেন্টেন্স প্রেজেন্টের হয় তাহলে আমরা ইউজ করব অ্যামিজার, যদি পাস্টের হয় তাহলে আমরা ইউজ করব ওয়াজার। আমি আবার বলছি, সেন্টেন্স যদি প্রেজেন্টের হয় তাহলে আমরা ইউজ করব অ্যামিজার, আর যদি পাস্টের হয় তাহলে আমরা কি ইউজ করব? ওয়াজ কিংবা ওয়ার। সো এই সেন্টেন্সের সম্পূর্ণটা পড়ে আমরা কি কোথাও কোনো অতীত নির্দেশক শব্দ দেখতে পাচ্ছি? মোটেও না। তাহলে অবশ্যই ওয়াজার আমরা এখানে বসাতে পারবো না। অবশ্যই আমরা এখানে বসাবো অ্যামিজারের যে কোনোটা। এবার কখন অ্যাম, কখন ইজ, কখন আর বসবে সেটা ডিপেন্ড করবে গ্যাপ এর পূর্বের সাবজেক্টের উপর। গ্যাপের পূর্বের সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে আমি বি এর পরিবর্তে অ্যাম বসিয়ে দেবো। গ্যাপের পূর্বের সাবজেক্ট দ্বারা যদি একজন কিংবা একটা বোঝায় সেক্ষেত্রে বি এর পরিবর্তে ইজ বসাবো। গ্যাপের পূর্বে যদি একাধিক বোঝায় সেক্ষেত্রে আর বসাবো। সো এখানে গ্যাপের পূর্বের অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো বিশাল বড় একটা সেন্টেন্স, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স। সো এই সম্পূর্ণ অংশটা দেখে আমরা কনফিউজ হয়ে যাব যে সাবজেক্ট কোনটা কোনটা দেখে বা বি ভার্বটা বসাবো। সো এখানে আমাদেরকে দেখতে হবে যে প্রিপজিশন আছে কিনা। সো এক্স্যাক্টলি এখানে প্রিপজিশন রয়েছে, সেটা হচ্ছে অফ। তাহলে প্রিপজিশনের পূর্বের অংশ অনুযায়ী আমাদেরকে বি ভার্বটা বসাতে হবে। তাহলে প্রিপজিশনের পূর্বে কি আছে? দ্য লাইফ। দ্য লাইফ মানে কি? জীবন। তাহলে জীবন এখানে একজনের জীবন বা একটা জীবন যেহেতু বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমরা চোখ বন্ধ করে এখানে বি এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিতে পারি? ইজ বসিয়ে দিতে পারি। সো এতটুকু আমরা বুঝে ফেললাম। তো এখানে বলা হয়েছে যে কৃষকদের জীবনটা হলো। সো লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। সো পরের সেন্টেন্সে বলা হয়েছে মেনি আ ফার্মার ড্যাশ নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। অর্থাৎ অনেক কৃষকই কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে হয় জানে না। সো এখানে কাকে চেঞ্জ করব? ব্র্যাকেটে যিনি আছেন অর্থাৎ নট নোকে। এবার এটাকে চেঞ্জ করার নিয়ম কি? এটাকে চেঞ্জ করার নিয়ম হলো যে নটের পূর্বে আমরা ডু কিংবা ডাস কিংবা ডিড বসাবো। সো কখন কোনটা ইউজ করব? সেন্টেন্স যদি পাস্টের হয় তাহলে আমরা ডিড বসাচ্ছি। সেন্টেন্স যদি প্রেজেন্টের হয় তাহলে আমরা ডু কিংবা ডাস এর যে কোনোটা বসাবো। সো এখানে আমরা যদি সম্পূর্ণ সেন্টেন্সের দিকে তাকাই তাহলে কোথাও কিন্তু কোনো অতীত নির্দেশক শব্দ খুঁজে পাবো না। তাহলে অবশ্যই ডিড লিখবো না আমরা এখানে, ডু কিংবা ডাজের ভেতর যে কোনোটা বসাবো। এবার কখন ডু আর কখন ডাজ বসাতে হয় সেটাও আমাদেরকে জানতে হবে। সো অবশ্যই আপনারা সবাই মাথায় রাখবেন, যদি গ্যাপের পূর্বের সাবজেক্ট দ্বারা একজন বোঝায়, যেমন রিপন, শিপন, রিমা, হি কিংবা সি, সেক্ষেত্রে আমরা এখানে নির্দ্বিধায় বসিয়ে দেব ডাজ। আর যদি গ্যাপের পূর্বের সাবজেক্ট এর জায়গায় স্টুডেন্টস কিংবা পিপল অর্থাৎ একাধিক জন থাকে সেক্ষেত্রে আমরা এখানে ডু বসিয়ে দেব। সো আমরা যদি গ্যাপের পূর্বের অংশে তাকাই তাহলে দেয়া আছে মেনি আ ফার্মার। সো এখানে বেসিক্যালি সাবজেক্ট হচ্ছে আ ফার্মার। তাহলে আ ফার্মার মানে হলো একজন কৃষক। তাহলে কৃষক যেহেতু একজন,
তাহলে অবশ্যই আমরা এখানে ডু না লিখে কি লিখবো, ডাজ। এরপরে নট নো, যা আছে যেমন আছে হুবহু লিখে দেব। তাহলে নট নো লিখে দিলাম, হয়ে গেল ডাজ নট নো। সো চলে যাব পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে কি বলা হয়েছে, দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক। দ্যাট মিনস যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। সো এখানে আমরা কাকে চেঞ্জ করব, ওয়ার্ক। এবার ওয়ার্ককে চেঞ্জ করার নিয়মটা কি, এটাও আগের মতোই, যে সাবজেক্ট দ্বারা যদি একজনকে বোঝায় তাহলে আমরা ভার্বের শেষে এস বাই এস যোগ করে দেব। আর সাবজেক্ট দ্বারা যদি বহুজনকে বোঝায় তাহলে আমরা ভার্ব যা আছে যেমন আছে তেমনই রেখে দেব। তাহলে এখানে আমরা যদি গ্যাপের পূর্বের অংশের দিকে তাকাই, সাবজেক্ট আছে দে, দে মানে হলো তারা, তাহলে তারা নিশ্চয়ই একজন নয়, তারা অনেকজন। তাহলে অবশ্যই আমরা এখানে ওয়ার্ককে চেঞ্জ করব না, যেমন আছে তেমন রেখে দেব, অর্থাৎ ওয়ার্ক ওয়ার্কই থাকবে। আচ্ছা, এখানে যদি দে এর পরিবর্তে দেওয়া থাকতো হি, তাহলে কিন্তু আমরা ওয়ার্ককে ওয়ার্ক রাখতে পারতাম না, সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হতো ওয়ার্কস, শেষে একটা এস যোগ করতে হতো। কেন, হি হলো সে, অর্থাৎ একজন। তাহলে যেহেতু একজন সেহেতু আমরা ভার্বের শেষে কি বসাচ্ছি, এস কিংবা ইএস। সো পরের সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই, বাট দেয়ার টয়েল গো অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। দ্যাট মিনস তাদের পরিশ্রম বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে নষ্ট হয়ে যায়। সো এখানে আমরা হচ্ছে ভার্বটা দেখতে পাচ্ছি গো, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এবার গোটাকে চেঞ্জ করে কি লিখব, তাহলে আমাদের গ্যাপের পূর্ববর্তী অংশে লক্ষ্য করতে হবে, গ্যাপের পূর্ববর্তী অংশে সাবজেক্টের জায়গায় কে বসে আছে, দেয়ার টয়েল। এখানে কিন্তু সাবজেক্ট আমাদের দেয়ার ধরলে চলবে না, আমাদের সাবজেক্ট হলো কি, টয়েল। এখন টয়েল মানে কি, টয়েল মানে হলো পরিশ্রম। তাহলে পরিশ্রম এটা একটা কাজের কথাই বলা হচ্ছে, তাহলে একটা যেহেতু আমরা ভার্ব যা আছে তার শেষে কি যোগ করে দেব, এস কিংবা ইএস। তাহলে এই জন্য গো রয়েছে এখানে, গো এর শেষে ইএস যোগ করতে হয়, তাহলে গো এর শেষে ইএস যোগ করলে হয়ে যাবে গোজ। পরের সেন্টেন্সে বলা হয়েছে যে আওয়ার গভর্নমেন্ট অফার্স a lot of opportunities with a view to eliminate their sufferings. তার মানে হলো আমাদের সরকার তাদের ভোগান্তি দূর করার উদ্দেশ্যে অনেকগুলো সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এখানে ভার্বটা কোনটা, এখানে ভার্বটা হলো এলিমিনেট। সো এই এলিমিনেটকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এটাকে চেঞ্জ করার নিয়মটা কি, নিয়মটা হলো আমাদের মাথায় রাখতে হবে যে গ্যাপের পূর্বে যদি উইথ আ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু অথবা গেট ইউজ টু অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প কিংবা ক্যান নট বিয়ার অথবা কুড নট বিয়ার কিংবা উইজ ইউ মাইন্ড এরকম কোনো ফ্রেজ থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ভার্বের শেষে আইএনজি যোগ করে দেব। অর্থাৎ ভার্ব যদি গো থাকে তাহলে আমরা গো না লিখে গো এর পরিবর্তে লিখে দেব গোয়িং। ভার্ব যদি মেক থাকে তাহলে মেক না লিখে মেকের পরিবর্তে কি লিখে দেব, মেকিং। ভার্ব যদি রিড থাকে রিডের পরিবর্তে আমরা কি লিখে দেব, রিডিং। সো এখানে ভার্বটা কি দেওয়া আছে, ইলিমিনেট। আর এখানে গ্যাপের পূর্বে কি দেওয়া আছে, উইথ আ ভিউ টু। শুধু কিন্তু টু না, উইথ আ ভিউ টু। শুধু টু এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে এলিমিনেট। যা আছে এর শেষে আমরা আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে এলিমিনেটিং। সো পরের সেন্টেন্সের দিকে যদি তাকাই, আনফর্চুনেটলি দে নট অ্যাভেল দেমসেলভস অফ দোজ অপরচুনিটিস। সো এখানে কাকে চেঞ্জ করব, গ্যাপ এর পরে নট অ্যাভেল এই শব্দটাকে আমরা চেঞ্জ করে ফেলব। সো আমরা নট যুক্ত ভার্বকে চেঞ্জের নিয়ম কিছুক্ষণ আগেই শিখে ফেলেছি। তো এখানে এই সেন্টেন্সের দিকে যদি আমরা ভালো করে তাকাই, এখানে কি কোনো অতীত নির্দেশক শব্দ রয়েছে, মোটেও কোনো অতীত নির্দেশক শব্দ দেয়া নেই, তাহলে অবশ্যই আমরা ডিডটা লিখতে পারি না। এখন ডু কিংবা ডাজের ভেতর কোনটা লিখব, তো গ্যাপের পূর্বে
সাবজেক্টের জায়গায় যে বসে আছে সেটা হচ্ছে দে। দে মানে হলো তারা, তাহলে অবশ্যই এটার পরে ডাজ লেখা যাবে না, আমাদেরকে কি লিখতে হবে? ডু। তারপর নট অ্যাভেল যা আছে তাই, তাহলে আমরা লিখতে পারি ডু নট অ্যাভেল। আচ্ছা, এটাকে আমরা চাইলে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ক্যান নট অ্যাভেল। এটা লিখলেও কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। সো পরের সেন্টেন্সের দিকে যদি তাকাই, দে আছে ইট ইজ টাইম দে গেট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্নড হেল্প দেম। সো এই সেন্টেন্সে জি নম্বরে কাকে চেঞ্জ করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটে দেয়া আছে গেট, অর্থাৎ এই গেট শব্দটাকে চেঞ্জ করতে হবে। এবার এটাকে চেঞ্জ করব কিভাবে? নিয়মটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? নিয়মটা হলো যে সেন্টেন্সের শুরুতে কিংবা মাঝে কিংবা শেষে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ওয়ান্স অথবা ওয়ান ডে অথবা নাইট অথবা ইয়েস্টারডে এগো লাস্ট, আমি আবারও বলছি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ওয়ান্স অথবা ওয়ান ডে অথবা নাইট কিংবা ইয়েস্টারডে এগো লাস্ট, এই ধরনের শব্দ থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা সেন্টেন্সের ভার্বটিকে ভার্ব টু ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ ইট থাকলে আমরা ইটের ভার্ব টু ফর্ম কি? অ্যাক্ট, সেটা বসিয়ে দেব। যদি সি দেওয়া থাকে সি এর ভার্ব টু ফর্ম কি? স, আমরা স বসাবো। যদি সিং থাকে সিং এর পরিবর্তে আমরা স্যাং বসিয়ে দেবো। সো এখানে সেন্টেন্সের শুরুর দিকে যদি আমরা তাকাই, আছে ইট ইজ টাইম, মানে হলো এটাই সময়। সো ইট ইজ টাইম দ্বারা যেহেতু শুরু করা আছে, তার মানে এখানে প্রিন্সিপাল ভার্বটা ভার্ব টু ফর্মে চলে আসবে। অর্থাৎ এখানে প্রিন্সিপাল ভার্বটা কি দেওয়া আছে? গেট, তাই গেটের ভার্ব টু ফর্ম কি? গট। সো হয়ে গেল আনসার জি নাম্বার। এবার এইচ নাম্বারের দিকে যদি তাকাই, এইচ নাম্বারের দেওয়া আছে হেল্প। সো এটাকে চেঞ্জ করার পূর্বে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই সেন্টেন্সের মাঝে কিন্তু দেয়া আছে অ্যান্ড। তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত সেন্টেন্সের নিয়ম হলো যে অ্যান্ডের পূর্বের অংশ যে ফর্মে দেওয়া থাকবে, অ্যান্ডের পরের অংশের ভার্বটিকেও সেই ফর্মে নিয়ে আসতে হবে। তো অ্যান্ডের পূর্বের অংশ ভার্বটিকে আমরা কোন ফর্মে নিয়ে এসেছিলাম? ভি টু। তাহলে অ্যান্ডের পরের অংশের ভার্বটিকেও ভি টু ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ হেল্প আছে, হেল্পের ভার্ব টু ফর্ম কি? হেল্পড। সো এটাই হলো আমাদের আনসার। এবার চলে যাব আই নাম্বারে। ইফ দে ড্যাশ টু এডুকেট, দে ড্যাশ টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। সো এখানে আমরা যদি শুরুর দিকে দেখি, একটা শব্দ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ইফ। সো ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে আমাদের যদি প্রথম অংশের ভার্বটিকে ভার্ব ওয়ান ফর্মে নিয়ে আসি, তাহলে পরের অংশের ভার্ব যা আছে তাই রেখে দিয়ে তার পূর্বে আমাদেরকে বসাতে হবে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মেই। আর প্রথম অংশের ভার্বটিকে যদি আমরা ভার্ব টু ফর্মে নিয়ে আসি, তাহলে পরের অংশের ভার্ব যা আছে, প্রিন্সিপাল ভার্ব যা আছে তাই রেখে দিয়ে তার পূর্বে আমাদেরকে বসাতে হবে উড অথবা কুড অথবা মাইট। সো আমরা দুইভাবেই আপনাদেরকে করে দেখাবো। প্রথম অংশের ভার্ব এডুকেট, এটাকে আমরা ভার্ব ওয়ান ফর্মে করে দেখাবো। তবে ভার্ব ওয়ান ফর্মে করার পূর্বে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেন্টেন্সটা অ্যাক্টিভ ফর্মে আছে নাকি প্যাসিভ ফর্মে আছে। ইফ দে এডুকেট, তার মানে হলো যে যদি তারা শিক্ষিত হয়। এবার যদি তারা শিক্ষিত হয়, তারা কি নিজেরাই শিক্ষিত হবে নাকি তাদেরকে অন্যরা শিক্ষিত করবে? তাদেরকে অন্যরা শিক্ষিত করবে, সরকার শিক্ষিত করবে, শিক্ষক শিক্ষিত করবে, তাহলে তারা নিজেরাই শিক্ষিত হবে না। তাহলে যেহেতু অন্যের দ্বারাই কাজটা করা হচ্ছে, তাহলে অবশ্যই এটা প্যাসিভ ফর্মে আছে। এবং প্যাসিভ ফর্মে থাকলে আমাদেরকে একটা নিয়ম মাথায় রাখতে হবে যে আমাদেরকে প্রিন্সিপাল ভার্বটাকে 3 নম্বর ফর্মে নিয়ে আসতে হবে এবং তার পূর্বে আমাদেরকে বি ভার্ব ইউজ করতে হবে। সো V3 ফর্ম সম্পর্কে আমরা অবগত আছি এবং বি ভার্ব সম্পর্কে আমরা ক্লাসের শুরুতেই শিখলাম। তাহলে আমরা যদি বি ভার্বকে ভার্ব ওয়ানে নেই, তাহলে দে এর পরে আমাদেরকে অ্যামিজারের ভেতর আর বসাতে হবে। আর প্রিন্সিপাল ভার্ব দেয়া আছে এডুকেট, যেটার V3 ফর্ম হবে কি? এডুকেটেড। আচ্ছা, এটাকে যখন আমরা V1 ভার্ব ওয়ানে করলাম, তখন পরের অংশ যা আছে, পরের অংশের ভার্বটা কি দেয়া আছে? কন্ট্রিবিউট। তাহলে এটাকে আমাদের কন্ট্রিবিউটে রাখতে হবে।
তার পূর্বে উইল কিংবা ক্যান কিংবা মে এর যে কোনো একটা বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাবো উইল। আচ্ছা, এটাকে যদি আমরা V2 ফর্মে করি তাহলে বি ভার্ব, শুরুতে বি ভার্ব যেটা আছে, বি ভার্ব আমাদের বসাতে হবে ওয়াজ কিংবা ওয়ার। তাহলে দের পর তো ওয়াজ বসে না, দের পর কি হয় ওয়ার। আর এডুকেট, এটার V3 ফর্ম এডুকেটেড। সেক্ষেত্রে টু কন্ট্রিবিউট, এই যে এখানে টু যে শব্দটা রয়েছে সেটা নিয়ে আমাদেরকে মাথা ব্যথা করতে হবে না, শুধুমাত্র কন্ট্রিবিউট শব্দটা আমরা নেব। এবং এর পূর্বে উড কুড মাইট এর যে কোনোটা বসালে হবে। তাহলে আমরা নিতে যাচ্ছি উড। সো রাজশাহী বোর্ড 24টা আমাদের এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল। যশোর বোর্ড 24। সো এটাও আপনাদের অনেকের কাছে কঠিন মনে হয়। তো আমরা শুরু থেকে পড়ে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ম অনুযায়ী করার চেষ্টা করব। উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইয়োর সান রাহেলস বিহেভিয়ার। আমরা আপনার সন্তান রাহেলের আচরণে খুবই চিন্তিত। সো প্রথম গ্যাপে কি দেয়া আছে? কনসার্ন। মানে প্রথম গ্যাপে আমরা কাকে চেঞ্জ করব? কনসার্ন শব্দটাকে চেঞ্জ করব। এবার আমাদেরকে গ্যাপের আগে কি আছে সেটা দেখে কনসার্নকে চেঞ্জ করতে হবে। তো গ্যাপের আগে দেয়া আছে আর। এবার গ্যাপের পূর্বে যদি অ্যামিজার কিংবা ওয়াজার যে কোনো একটা শব্দ থেকে থাকে সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ভার্বটির আইএনজি ফর্মে নিয়ে আসতে হবে, অথবা প্রিন্সিপাল ভার্বটিকে V3 ফর্মে করে ফেলতে হবে। সো এখানে প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে কনসার্ন, তাহলে অবশ্যই এটাকে V3 ফর্মে নিয়ে আসতে হবে, এটার আইএনজি ফর্ম করা যাবে না। তাহলে হয়ে যাবে কনসার্নড। সো লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। পরের সেন্টেন্সে বলা আছে হি প্লে ট্রুয়েন্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। সো এখানে একটা শব্দ দেওয়া আছে সেটা হচ্ছে ট্রুয়েন্ট। ট্রুয়েন্ট মানে হলো ভবঘুরে। সম্পূর্ণ সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে? সে গত মাসে 3 বার স্কুল থেকে পালিয়েছিল। তো এটা কোন নিয়মে পড়বে? আমরা যদি সেন্টেন্সের দিকে ভালোভাবে তাকাই, সেন্টেন্সের শেষে দেখতে পাচ্ছি লাস্ট মান্থ, মানে হচ্ছে গত মাস। তো কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে লাস্ট শব্দটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভার্বটিকে কোন ফর্মে নিয়ে আসবো? ভার্ব টু ফর্মে। এবং লাস্ট মানে হচ্ছে গত মাস, তাহলে গত মাস নিশ্চয়ই অতীতের ঘটনা, বর্তমানের ঘটনা নয়। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বটা কি দিয়ে আসছে? প্লে। তাহলে প্লে এর ভার্ব টু ফর্ম কি হবে? প্লেড। সো আমরা পরের সেন্টেন্সের দিকে যদি তাকাই, এখানে বলা হয়েছে when he come to class he usually dash not concentrate on his lessons. সো এটার সম্পূর্ণটার অর্থ যাচ্ছে যখনই সে ক্লাসে আসে সে সাধারণত তার লেখাপড়ায় মনোযোগ দেয় না। সো এখানে সি নাম্বার গ্যাপে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে কাম দেয়া আছে, অর্থাৎ কামটাকে চেঞ্জ করতে হবে। এবার এবার এটাকে চেঞ্জ করতে গেলে আমাদের গ্যাপের পূর্বে কে আছে সেটা দেখতে হবে। তাহলে গ্যাপের পূর্বে দেয়া আছে হি। তাহলে হি মানে হলো সে। তাহলে সে যেহেতু একজন, আমরা অবশ্যই ভার্বের শেষে এস বাই এস যোগ করে দেবো, অর্থাৎ কাম আছে, কামের শেষে এস যোগ করলে হয়ে যাবে কামস। পরের সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই, হি ইউজলি নট কনসেন্ট্রেট অন হিজ লেসন্স। তো এটার নিয়মও আমরা শিখে ফেলেছি যে নট যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তার পূর্বে ডু অথবা ডাজ অথবা ডিড ইউজ করতে হবে। সো প্রথম অংশে যেহেতু আমরা কামস অর্থাৎ V1 ইউজ করলাম, তাহলে এখানে ডিড হওয়ার প্রশ্নই আসে না। এটাও পরের অংশের ভার্বটি পরের অংশে আমাদের ডাজ অথবা ডু ইউজ করতে হবে। পরের গ্যাপ এটা, তাহলে এর সাবজেক্ট হলো হি। তাহলে হি এর পরে আমরা সকলেই জানি যে ডু কখনো হয় না, হি এর পরে কি হয়? ডাজ হয়। তাহলে ডাজ নট কনসেন্ট্রেট হবে। সো পরের সেন্টেন্সে আমরা চলে যাব। এখানে বলা হয়েছে হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ তাকে দেখে পড়া বুঝতে পারছে বলে মনে হয় না। অ্যান্ড নেভার আস্ক এনি কোয়েশ্চেন্স। সো এখানে ই নাম্বার গ্যাপে
কাকে চেঞ্জ করতে হবে? আস্ককে চেঞ্জ করতে হবে। এবার আস্ক শব্দটাকে চেঞ্জ করতে চাইলে আমাদের গ্যাপের পূর্বে দেখতে হবে যে সাবজেক্ট কি আছে। সো গ্যাপের পূর্বে সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ করা নেই। এই সেন্টেন্সের একদম শুরুর দিকে যদি তাকাই তাহলে সাবজেক্ট আছে হি, তার মানে এই নেভারের পূর্বে গ্যাপের সাবজেক্ট হলো হি। তাহলে আমরা অবশ্যই এখানে আক্সের শেষে কি বসিয়ে দেবো? একটা এস যোগ করে দেবো, যেহেতু হি দ্বারা একজনকে বোঝাচ্ছে। তারপরের অংশে দেওয়া আছে দ্য অনলি টাইম হি শো ইনিশিয়েটিভ ইজ ইন মেক এক্সকিউজেস। সো এখানে এফ নাম্বার গ্যাপে কাকে চেঞ্জ করতে হবে? শো শব্দটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটার নিয়মও আমাদের জানা রয়েছে যে গ্যাপের পূর্বে কে আছে? হি। তাহলে আমরা শো এর শেষে একটা এজ যোগ করে দেবো, তাহলে হয়ে গেল শোজ। এরপরে জি নাম্বার গ্যাপে আমরা কাকে চেঞ্জ করব? ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি মেক, অর্থাৎ মেক শব্দটাকে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। সো এবার মেক শব্দটাকে কিভাবে চেঞ্জ করব? তো আমরা গ্যাপের পূর্বে যদি আমরা তাকাই দেখতে পাবো একটা শব্দ দেওয়া আছে, এটা হচ্ছে ইন। এবার ইনটা অ্যাকচুয়ালি কি? ইন হলো প্রিপজিশন। আমাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে যে টু বাদ দিয়ে যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি আবার বলছি, টু বাদ দিয়ে যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, কিংবা কোনো ভার্বের পূর্বে যদি প্রিপজিশন থাকে সেক্ষেত্রে সেই ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা এখানে মেইকের শেষে যদি আইএনজি যোগ করে দিই তাহলে হয়ে যাবে কি? মেকিং। এর পরের অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এক্সকিউজেস ফর নট টু হ্যাভ। সো এই গ্যাপ এর পূর্বে কি দেওয়া আছে? নট একটা শব্দ দেওয়া আছে, আর একটা শব্দ দেওয়া আছে কি? ফর। সো ফরটা কি? এটা হচ্ছে প্রিপজিশন। নট নিয়ে আমাদেরকে মাথা ঘামাতে হবে না। ফরটা যেহেতু প্রিপজিশন তাহলে অবশ্যই এটাতেও আগের নিয়ম আমরা অ্যাপ্লাই করব, সেটা হলো যে ভার্বের শেষে আইএনজি। তো এখানে প্রিন্সিপাল ভার্বটা কি দেওয়া আছে? হ্যাভ। তাহলে হ্যাভের শেষে আইএনজি যোগ করে দিলে কি হয়ে যাবে? হ্যাভিং। এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আই নম্বরে চলে যাব। তা দেখতে পাবো যে গ্যাপের পূর্বে শব্দটা কি দেওয়া আছে? ডু দেওয়া আছে। তাহলে ডুকে কিভাবে চেঞ্জ করব? তো আমরা গ্যাপের পূর্বে আবার দেখবো যে গ্যাপের পূর্বের শব্দটা আমরা কি বসিয়েছি? হ্যাভিং। তো আমাদেরকে এই নিয়মটা মাথায় রাখতে হবে যে হ্যাভিং এর পরে অলওয়েজ প্রিন্সিপাল ভার্ব যা থাকবে তার ভি3 ফর্ম বসাতে হবে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যদি নো থাকে তাহলে আমাদেরকে নো এর ভি3 ফর্ম নান বসাতে হবে। প্রিন্সিপাল ভার্ব যদি সুইম থাকে তাহলে সুইমের ভি3 ফর্ম আমাদেরকে সোয়াম বসাতে হবে। প্রিন্সিপাল ভার্ব যদি সিং দেওয়া থাকে তাহলে সিং এর ভি3 ফর্ম আমাদেরকে সাং বসাতে হবে। সো এখানে প্রিন্সিপাল ভার্বটা কি দেওয়া আছে? ডু। তাহলে ডু এর ভি3 ফর্ম আমরা নিশ্চয়ই প্রত্যেকে জানি যে ডান, তাহলে এই জন্য এখানে হবে কি? ডান। তারপরে দেওয়া আছে অলদো হি হ্যাভ আ ন্যাচারাল ট্যালেন্ট। যদিও তার একটা প্রাকৃতিক প্রতিভা রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভটাকে চেঞ্জ করতে হবে। এবার গ্যাপের পূর্বে কে আছে? হি আছে। তাহলে হি এর পরে আমাদেরকে মাথায় রাখতে হবে যে হ্যাভ ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজের যে কোনোটা যদি আমরা বসাতে চাই তাহলে হ্যাভ হ্যাজের ভেতরে হ্যাজ লিখতে হবে, কারণ হি এর পরে কখনোই হ্যাভ হয় না। সো এই যে নিয়মগুলো বললাম আপনারা প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নিয়ে শেষ হয়ে গেল আমাদের যশোর বোর্ড 24। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।